This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বসে থাকলে হবে না। নির্বাচন কমিশনার বাংলায় আসুন, মানুষের কথা শুনুন। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে আগেই দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রেখেছি যে শ্রমিকের পর কমিশনের ভূমিকায় খড়গহস্ত শুভেন্দু অধিকারী। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে, এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যা বক্তব্য, তিনি পরিষ্কার বলছেন যে কমিশন কেন এতটা নমনীয়, চিঠি চাপাটিতে কোনোভাবেই কাজ হবে না, অ্যাকশন কোথায়, অ্যাকশন দরকার। আপনার প্রতিক্রিয়া প্লিজ। নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি কাজে লাগাতে চাইছিল, যেহেতু বাংলার মাটিতে সেটা আটকে দেওয়া গেছে, তাই তারা ক্ষুব্ধ, তারা অবসাদগ্রস্ত। এখন এখানেই আমার প্রশ্ন, আপনারা তো প্রথম থেকেই এই অভিযোগই করছেন, কিন্তু তাহলে তো শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা, তিনিই তো এই অভিযোগটা করছেন, কেন করছেন তাহলে? সেই জন্যই বললাম যে যা চেয়েছিল সেটা করতে পারেনি, কারণ বাংলার মানুষ রুখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উচ্চস্তর অব্দি যে সংগঠন আছে সেটা রুখে দিয়েছে। সেই জন্যই এরা অবসাদগ্রস্ত। এখন নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করে ঘুরপথে যাতে বাংলা দখল করা যায় তার চক্রান্ত করছে। এই চক্রান্ত সফল হবে না, আবার বাংলার মানুষ রুখে দেবে। বাংলা জিততে গেলে বাংলার মানুষের হৃদয় জিততে হয়, এইভাবে জোর করে জেতা যায় না বাংলা। ধন্যবাদ আপনাকে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে 110 জনেরও বেশি মারা গিয়েছেন, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন হবে না? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। কেস তো মমতা ব্যানার্জি আপনি করেছেন, আপনি তো গণেশ কুমার, মনোজ আগরওয়াল, তার নামে তো করেছিলেন কেস। আর এই এসআইআর প্রসেসের জন্য যদি কেউ মারা যায়, তার দায় কিন্তু আপনার। কারণ আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, এর আগে বিহারে হয়েছে, এর আগে কয়েক বছর আগেও এসআইআর হয়েছে, কিন্তু সেই সব রাজ্যে রাজ্য সরকার সমর্থন দিয়েছে, একসাথে মিলেমিশে কাজটা হয়েছে। কিন্তু এখানে আপনি কোনো সমর্থন দেননি, আপনি নন কোঅপারেশন করেছেন এবং সমানে আপনি মানুষকে বিভ্রান্ত করে উস্কাবার চেষ্টা করছেন। সুতরাং এই মৃত্যুর দায় কিন্তু আপনার। কে কেস করতে মানা করেছে? আপনারা তো সুপ্রিম কোর্ট অব্দি গেছেন। সুপ্রিম কোর্ট তো এসআইআর শুনানি বা এসআইআর প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টের প্রতিটি নির্দেশ মেনে নির্বাচন কমিশন কাজ করছেন। আপনাদের উচিত এসআইআর প্রক্রিয়ায় সামিল হওয়া। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের কথা আমরা বারবার বলেছি। ফারাক্কার মনিরুল ইসলাম, কমিশনের দেওয়া সেই ডেডলাইন, মানে 22 ঘন্টাও পেরিয়ে গিয়েছে সেই ডেডলাইন দেওয়ার পর ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো এফআইআর হলো না। আদৌ কি হবে এবং যদি হয় সেটা কতক্ষণে হবে? 14ই জানুয়ারি মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব আক্রমণ
আক্রান্ত হন মাইক্রো অবজারভার এবং তারপরেও সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এফআইআর করা হবে না, রাজ্যের আমলাদের সঙ্গে আলোচনা করা হবে, তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা কিন্তু একটি প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং বারংবার কিন্তু আমরা জেলা শাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তিনি কোনো উত্তর দেননি। এছাড়া মহকুমা শাসক যিনি রয়েছেন কমিশনের নির্দেশও তো অমান্য করা হচ্ছে। দেখো, একদমই কমিশনের যে নির্দিষ্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকেও কোথাও না কোথাও এড়িয়ে চলছেন এবং সেই এড়িয়ে যাওয়ার ব্যবস্থা কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেই প্রসঙ্গ কিন্তু খুঁজে দেখছেন জেলার যে আধিকারিক রয়েছেন, জেলার আধিকারিকরা এবং জেলার যিনি নির্বাচন কমিশন যে জেলা শাসককে নির্দেশ দিয়েছেন এবং সেই এড়িয়ে যাওয়ার যে নিয়ম কানুন আছে সেইটাও কিন্তু চেষ্টা করছেন এবং যারা আরো উচ্চতর আমলা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। আলোচনা চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো। অর্থাৎ এই যে মনিরুল ইসলাম যিনি শাসক দলের বিধায়ক, ফারাক্কার বিধায়ক, তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়ার পরেও 22 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত এফআইআর নয়। আসলে মনিরুল ইসলাম কি বলেছিলেন, কি হুঁশিয়ারি দিয়েছিলেন, আরো একবার মনে করাই। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? শুনলেন তো হুঁশিয়ারিটা, এই হুঁশিয়ারি ছিল এবং তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কিন্তু এই গোটা ঘটনার পর যখন এখন আলাপ আলোচনা চলছে, আমাদের প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন, বিডিও কি বলছেন? বিডিও বলছেন তিনি তো কাউকে চেনেনই না। বিডিও দাবি করেছিলেন যে তিনি কাউকে চেনেন না। টিভি9 বাংলাকে ঠিক কি বলেছিলেন শোনাই একবার। এখানে তো আপনি কোথাও এমএলএ এর উপস্থিতি হয়েছে, কোথাও কি আপনি ভয় পেয়েছেন? এই যে এই ছবিতে দেখা যাচ্ছে করেছি, এফআইআর করেছি, কিন্তু এমএলএ এর নাম নেই এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন? পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন, ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম। দ্যাটস অল। কখনো বলছেন চেনেনি না, কখনো বলছেন অন্য ঘরে ছিলেন। কিন্তু যাই হোক, এই যে মনিরুল ইসলাম তিনি একবার নয় বারবার বিডিও অফিসে তাণ্ডবের দিনই নয় পরেও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মনিরুল ইসলাম। ফাইনাল লিস্ট ঠিকঠাক না বেরোলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শুনুন। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধূপ ধূপ করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো দর্শকদের আমরা দেখাচ্ছিলাম যে 14 তারিখ তাণ্ডবের ঘটনা ঘটলো, হুঁশিয়ারি দিলেন মনিরুল ইসলাম। কমিশন নির্দেশ দিল গতকাল বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে, কিন্তু 22 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত এফআইআর হলো না। কি ভাবছে কমিশন? মঞ্জুরা, জেলা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে যারা যারা সেদিনকে ছিলেন, ইনক্লুডিং মনিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কমিশন গতকালই জানিয়ে দিয়েছিল যেহেতু এই ধরনের একটা স্পিচ দেওয়া হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। আজকের বিকেল 5টার মধ্যে এই ডিইও তিনি রিপোর্ট দেবেন এবং তিনি কি পদক্ষেপ নিয়েছেন সেটা জানানো হবে জাতীয় নির্বাচন কমিশনকে।
বলা যেতে পারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মঞ্জিরা এই প্রথম একেবারে সুমোটো কগনিজেন্স সরাসরি এরকম দেখে কমিশন এরকম একটা অ্যাকশন নিয়েছে। তার কারণ এর আগে যত এই ধরনের পদক্ষেপ হয়েছে কেউ না কেউ অভিযোগ জানিয়েছে। কমিশন এক্ষেত্রে জানার যখনই এই ধরনের স্পিচ দেখতে পেয়েছে তার পরপরই সরাসরি তার বিরুদ্ধে এফআইআর করেছে। ডিইওর এই রিপোর্ট যাবার পরে যে ডিইও শুধুমাত্র তদন্ত করছেন, এই রিপোর্ট যাওয়ার পরে ডিইওর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কিনা সেটা পরবর্তী সময় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আজকের তাকে বলা যেতে পারে যে ফের এফআইআর করতে সেই ধরনের নির্দেশও আসতে পারে। আপাতত বিকেল 5টার পরে এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে উঠবে কমিশনের পক্ষে। নজর থাকবে আমাদের। মঞ্জিরা, তোমাকে ধন্যবাদ। নিরুল যা যা বলেছে এই 4 জনের নাম দাও, এই 4 জনকে আমি পাঠিয়ে দিচ্ছি, 4 দিন রাখবে, 4 দিনের পর ছেড়ে দেবে। মনিরুলই তো সমস্ত চিত্রনাট্যটা স্ক্রিপ্টে লিখে দিয়েছে, তো এখন তার বিরুদ্ধে কি করে এফআইআর করবে? এই ভিডিওরাই পঞ্চায়েতে তৃণমূলকে বুথ দখল করে জিতিয়েছে। সেই ভিডিওর আজকে ক্ষমতা আছে কেউ বিধায়কের বিরুদ্ধে এফআইআর করবে? এটা তো হতেই পারে না। তাই হচ্ছে, এটা তো স্বাভাবিক, এ রাজ্যে এটাই স্বাভাবিক। ক্ষমতা আছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে। এখানকার জেলা শাসকরা পঙ্গু কাপুরুষ, তারা তৃণমূলের নেত্রী সমস্ত কৃতদাস, তাদের বাবারও ক্ষমতা নাই যে নির্দেশ দিয়ে এফআইআর করাবে। তো এসআইআরও এখানে বাংলায় এরকম হবে, আর এসআইআর পাশাপাশি এফআইআর এমনি করেই চলবে। সাধারণ মানুষের যন্ত্রণা ঝঞ্ঝাট বেড়েই চলেছে। না নির্বাচন কমিশন তাদের সুরাহা করছে, না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে দিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি, সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? নানা ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। যাকে নিয়ে এত কথা, তিনি শাসক দলের বিধায়ক, ফরাক্কার বিধায়ক, তিনি তাণ্ডব চালালেন, তিনি হুঁশিয়ারি দিলেন এফআইআর এখনো পর্যন্ত হলো না, এবং তিনি আবার আইনের পথে চলবে এ কথাও বলছেন। আমাদেরই বলেছেন, অর্থাৎ TV9 বাংলাকেই তিনি জানিয়েছেন তার প্রতিক্রিয়া। আমার জানা নেই, আমি কি বলবো? আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে।